আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এগুলা আলোচনা হয়েছে। আমি করেছি, আপনি করেছেন, অনেকেই করেছে, আমার আজিজ ভাই করেছে। আমার মনে হয় যে এটা ব্যাপক আলোচিত। কিন্তু কালের কণ্ঠ যে কাজটা করেছে সেটা একটা কম্পাইল করে এনেছে। তারা একটা বড় একটা স্পেস দিয়েছে আজকে, তাতে করে এটাকে এবার নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এবং তখন হয়তো কেউ রিপোর্ট করেনি, এমনি আলোচনা হয়েছে, কথায় কথায় আলোচনা হয়েছে বা সিঙ্গেল সিঙ্গেল রিপোর্ট হয়েছে। সেখানে জাস্ট সারফেস নিউজটা তুলে ধরেছে। এখানে তার ক্রিটিসাইজ ভঙ্গিতে আসছে যে সে যে একটা মানে স্বার্থবাদী এবং একটা লোভী মানুষ। এবং যে এখন যেটা সবচেয়ে বেশি প্রচলিত যেটা আছে বিশ্ব বাটপার, সেই জিনিসটা এখানে একটা কম্পাইলনেস এর মধ্যে ফুটে উঠেছে। এবং যারা সমালোচনা করছে আম, এই এই রিপোর্টের, মনে করেন বেশিরভাগই এটা প্রশংসা করছে। দুই চারজন যাদের আপনি সমালোচনা করছেন, তারা কিন্তু এটা বলছে না যে ইউনূস সহি, তারাও বলছে না ইউনূস সহি। তারা যেটা বলছে যে কালের কণ্ঠ এই রিপোর্ট যে করলো, এটা এমন কোনো মানে আবিষ্কার না আর কি, সেই জিনিসটাই বলছে। আমি নিজেও সেটা বলতে চাই যে কালের কণ্ঠ বিশেষ কোনো আবিষ্কার করে নাই। কালের কণ্ঠ যা সত্য সেটাকে কম্পাইল করেছে, এবং ইউনূসের ক্ষমতা গ্রহণের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর করেছে এটাকে। এবং এটা ব্যাপক কাভারেজ পেয়েছে এবং আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে যে কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে, আমি যদি সংক্ষেপে যদি একটা বলি, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যেটা সে অনুমোদন দিয়েছে, বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো খবর নাই। এবং আমি যতদূর জানি যে তার এই বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আবার তদন্ত হচ্ছে, এটা স্থগিত হওয়ার পথে। এখন আরেকটা জিনিস হচ্ছে, গ্রামীণের দুই প্রতিষ্ঠানকে উনি ই ওয়ালেট দিয়েছেন এবং একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছেন। এবং শপথের আগে এবং শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলাগুলো খালাস করেছেন, এবং 7টা মামলা খালাস করেছেন। কত বড় বেহায়া বাটপার, চিন্তা করে দেখেন। নিজে ক্ষমতায় গিয়ে নিজে 7টা মামলা করে দিয়েছে, আর মানুষকে দিনের পর দিন মামলা দিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়ে 1,000 কোটি টাকা এখানে লস করেছেন। তারা বলছে যে প্রতি বছরে 2,000 কোটি টাকা তারা, 200 কোটি টাকা তারা কর দিত। এখন সেটা 5 বছর যদি চিন্তা করা হয়, সরকার 1,000 কোটি টাকা এখানে লসের সম্মুখীন হবে। এবং গ্রামীণ কল্যাণ ট্রাস্ট, যেটা 1,043 কোটি টাকা আপনার কর ছিল, সেটাকে দেন দরবার করে সে মানে 6,666 কোটি টাকা বানিয়েছিল। সেটাও আবার ক্ষমতায় বসে ওইটাকে মাফ করে দিয়েছে। মানে কি বলবেন, এগুলা বেহায়া, বেহায়ার থেকেও বেহায়া। এর মতো বেহায়া আর কেউ বাংলাদেশে কখনো ক্ষমতায় এসছে এটা কেউ দেখে নাই। তো এত কিছুর পরে যখন এই রিপোর্ট গুলো একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে, সেই জন্য আলোচনা হয়েছে। এবং তো স্বাধীন মালিকের একটা কমেন্ট দেখলাম, উনি সংবিধানের দিয়ে কোটেশন দিয়ে বলছে যে ক্ষমতায় থাকা কালে যে এই ধরনের যে ছাত্র সংশ্লিষ্ট জিনিসগুলো করে, সেটা যে কিভাবে এটা অন্যায় হয়, এবং এটা এই জন্য তার সাজা হওয়া উচিত। এবং আমার মনে হয় আজকে আজকে না হয় সাজা হবে না, সে যদি বেঁচে থাকে, এই সরকার পরিবর্তনের পরে যদি অন্য কোনো সরকার আসে, একদিন না একদিন তার বিচার হবে। 111-এর বিচার কি হবে কেউ আমরা চিন্তা করেছিলাম? এখন হচ্ছে না, কত বছর পরের ঘটনা। রাইট। ইউনূসও সেরকম ভাবে এই বিচারের সম্মুখীন হতেই হবে। জি, আসলে এটাই আমরাও এটা দেখেছি যে আসলে সময়টা ইম্পর্টেন্ট, কিন্তু ঘটনার বিচার হবেই। যদি কেউ ভাবে যে আমি করলাম, আমি পার পেয়ে গেলাম, এটা আসলে কেউ পার পায় না। অনেকে ভাবে হয়তো এই সময় আর কোনো শেষ নেই, এরা আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, আমরা তো এটা দেখছি। তাকে তো আপনি খেয়াল করে দেন, তাকে কিন্তু সাংবাদিকরা এই ব্যাপারে কোশ্চেন করারই সুযোগ পায় নাই। জীবনে সে সাংবাদিক সম্মেলনেই যায় নাই। বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে কোনো সরকার প্রধান ক্ষমতায় বসে সাংবাদিকদের মুখোমুখি হন নাই। এই বাটপার শুধুমাত্র কোনো সাংবাদিকদের মুখোমুখি হন নাই, কোনো সংবাদ সম্মেলনে যান নাই। ছাপোষা দুই একটা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছে, আবর্জনা ছিল ওগুলো, ওগুলো কোনো পড়ার যোগ্য ছিল না। নুরুল কবির ভাইয়ের ইন্টারভিউটা তবু পড়তে পেরেছিলাম, বাকিগুলো তো আবর্জনায় ভরা ছিল। তো এরকম একটা পরিস্থিতি সে কেন মুখোমুখি হয় না? কারণ এগুলো কোশ্চেন উঠতে পারতো। এরশাদের মতো ক্ষমতাবান ব্যক্তি, জেনারেল একজন, তাকেও কিন্তু কোশ্চেন করা গিয়েছে। এই যে প্রেসিডেন্ট সাহেব, আপনার কবিতা কেন প্রথম পাতায় ছাপা হয়? Right. কোন হ্যাঁ, যোগ্যতায়? প্রশ্ন করা হচ্ছে।
কটা হয়েছিল, সেই জন্য সাংবাদিক মানে ইয়ে হয়েছিল, মানে ওটা কি বলে, বদলির সম্মুখীন হয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছিল, চাকরি খাওয়ার অবস্থা হয়েছিল। এই বাটপাট তো সাংবাদিকদের মুখোমুখি হয় নাই, এক ডাস্টবিনকে দিয়ে দিয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য, আর কাউকে না। সে নিজে মুখোমুখি হতে পারে নাই। আচ্ছা, একটা কথা অনেকে বলে, আপনি যদি একটু ছোট করে বলেন, যে ইউনূসের সমালোচনা, ইউনূস সরকারের সমালোচনা, তাদের কাজের সমালোচনা বিভিন্ন সময় ক্ষমতা থাকলেন আমরা অনেকেই করেছি, আপনিও করেছেন, আমিও করেছি, কিন্তু আপনি জেল থেকে বের হওয়ার পর আপনার সমালোচনা যেন একটু বেশি তীব্র হয়ে গেছে ওনার ব্যাপারে। এটা কি আপনি আমি ব্যক্তিগতভাবে জানি না আক্রান্ত আপনারা হয়েছেন এই জন্য? আমি জেলে থাকতে আপনারা 3 মাস কোনো সমালোচনা করেন নাই বোধহয়, চুপ করেছিলেন। এই জন্য আমি বের হওয়ার পর আবার মনে হচ্ছে যে আমি বেশি করছি। আর কিন্তু আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন, সেটা আগেও যা করেছি এখনো তা করছি। তখনও প্রশ্ন তুলেছি যে তুমি যে বাড়িটা ভেঙেছো, বঙ্গবন্ধুর বাড়ি, সে বাড়ির প্রেক্ষিতে আরেকটা বাড়ি, তোমার বাড়িও ভাঙা হবে। তুমি যে প্রধানমন্ত্রীর কার্যালয়টাকে বানিয়ে একটা জাদুঘর বানিয়েছো, এখন প্রধানমন্ত্রীর কার্যালয় কোথা থেকে পাবে? হয়তো কোনো একবার কোনো এক সরকার আসলে যদি প্রথম যদি কেউ কোনোটা উইথড্র করে, তাহলে সেই জাদুঘরকেই ইয়ে করবে। সেই জাদুঘর তো এখনো চালুই হয়নি। যাই হোক, এগুলো হচ্ছে আপেক্ষিক ভাবে মনে হচ্ছে আপনার বা অন্যেরও মনে হতে পারে যে সমালোচনা করছে। সমালোচনা করবো না কেন? সমালোচনা করার তো অধিকার দিয়ে গেছিল, সমালোচনা করার কারণে জেলে নিয়ে গেছে। এখন তো তার ক্ষমতাও নাই, এখন তাকে কেন প্রশ্ন করতে পারবো না? আবার যদি আমি যদি এমন সব সমালোচনা করছি যেটা মিথ্যা, তাহলে আইনের আশ্রয় নিতে পারে। সে জন্য তো তার সুযোগ রয়ে গেছে। আচ্ছা, ইউনূস সরকার চলে গেছে, চলে যাওয়ার পর আমরা একটা সংসদ পেয়েছি। আমরা ভেবেছিলাম সংসদটা খুব ভাইব্রেন্ট হবে, কিন্তু সংসদে আসলে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। হম। এই উত্তেজনা কতটুকু প্রত্যাশিত বুঝতে পারছি না, কারণ আজকে দেখলাম যে রুবিন ফারহানা খুবই আলোচিত একজন সংসদ সদস্য, যিনি স্বতন্ত্র হিসেবে একজন নারী হিসেবে উনি মানে সংগ্রাম করে এবং লড়াই করে জিতেছেন। তিনি আজকে অত্যন্ত মানে যে কথাটা বললেন আমার কাছে অত্যন্ত করুণী মনে হয়েছে। উনি বললেন যে ওনাদের একজন সহকর্মী, একজন সংসদ সদস্য জামাত ইসলামের, তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজে বেশ কুৎসিত কথাবার্তা বলেছেন এবং উনি এই জন্য স্পিকারের কাছে বিচার চাইছেন। তো এই বিচার কি স্পিকার তো করবে, নিশ্চয়ই জনগণেরও তো নিশ্চয়ই ব্যাপার আছে, একটা ব্যাপার। এটা না, এটাকে আপনি জনগণ তো ছি করছে। আমি আমি নিজে ওই ভিডিওটা দেখেছি। এত নোংরা, এত কদর্য। এবং শুধু যে উনি নারীদেরকে বলছেন তা তো না, তার পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে, পুরুষ সদস্যদের নিয়েও বলছে। এত নোংরা ভাষায় আমি মনে হয় কোনো সংসদ সদস্যকে দেখিনি এভাবে তার সহকর্মীদের নিয়ে কথা বলে। আরেকজন সংসদ সদস্য আজকে দেখলাম, উনিও, ওনার নাম কি জানি, হামজা জাতীয় কোনো একটা, এটা তো আমির হামজা। আরেকটা, হ্যাঁ, হানজালা। হানজালা, হানজালা, রাইট। ওই ভদ্রলোক বললেন যে তাকে জঙ্গি বলছে। দেখেন, উনাকে জঙ্গি বলছে, এটাও কিন্তু উচিত হয় নাই, কিন্তু সেটা আবার জনগণ বলছে, সেটা তো তার কোনো সংসদ সদস্য বলে নাই। উনি যাচ্ছিলেন, লোকজন বলছে যে এই তো জঙ্গি যায়। তো এটা উচিত হয় নাই যে বলে, যেই বলুক, কিন্তু সে তো জনগণ, জনপ্রতিনিধি তো কোনো বলে নাই যে আপনাকে। জনগণ রাস্তায় বেরোলে আপনাকে অনেকে অনেক কথা বলতেই পারে। আপনি সেরকম যদি, আপনার গেট আপ যদি সেরকম হয়ে থাকে। যাই হোক, আমরা গেট আপ নিয়ে কথা না বলি, মানুষের মানে চেহারা সুরত নিয়ে কথা না বলি, যেটা আমির হামজা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেই যে এমপিরা এগুলো কথা বলছেন, যে যে ব্যক্তিটা যে ইয়েটা হানজালা যেটা বললেন যে আমাকে এটা বলেছে, কিন্তু ওই সংসদে তো আরেকজন সংসদ সদস্যকে বলা হয়েছে মুরতাদ। এটা নিয়ে এই হানজালা সাহেব কিছু বলছেন কিনা সে তো বলেন নাই। তো যেখানে সংসদ সদস্য ইয়েতে বসে মানে একজন সংসদ সদস্যকে বলতেছে যে মুরতাদ, সেটা নিয়ে কথা বলেন না, দূরের থেকে কোন সদস্য, কোন জনগণের জন মানে কোন এক লোক কি বললো সেটাকে গুরুত্ব দিয়েছেন। আর রুমিন যেটা বলেছে, সেটা তো আমার মনে হয় যে ওনার বিচার পাওয়া উচিত। কারণ এত নোংরা ভাষায় একজন নারীদেরকে নিয়ে কথা বলা, এবং এই এই আমির হামজা সাহেব দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একেবারে নর্দমায় পরিণত করেছেন, যে সমস্ত কথাবার্তা বলেন ওয়াজে বসে বসে, তাও আবার। আমার মনে হয় যে জামাত যদি বড় ধরনের কোনো ভুল করে থাকে, এই লোককে সংসদ সদস্য বানিয়ে পার্লামেন্টে পাঠানো। কারণ জামাতের অন্য নেতা কর্মীদের আমি কখনো দেখি নাই যে এরকম অশ্লীল ভাষায় কোনো কথা বলছে কেউ। জামাতের নেতাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এই এত এত বিলো স্ট্যান্ডার্ড এটা।